স্বাগত অধ্যয়ন একাডেমিতে। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের গল্প অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই অপরিচিতাটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো অপরিচিতা গল্পের যে শিরোনাম, শিরোনামটা দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি এটা একটা নারীবাচক শব্দ। অপরিচিতা তার মানে কোন একটা নারীকে কেন্দ্র করে এই গল্পটা রবীন্দ্রনাথ লিখেছেন। তো এই গল্পটার যে মূল মর্মটা আমরা দেখব, মূল কথাটা আমরা দেখব, সেটা হচ্ছে যৌতুক প্রথা। যৌতুক প্রথার বিরুদ্ধে একটা নারীর তার দৃঢ় অবস্থানটাকেই এই গল্পের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো চলো এই গল্পটা আমরা একটু পড়া শুরু করি। আজ আমার বয়স 27 মাত্র, মানে যখন বলতেছেন তখনকার কথাটা, আজ আমার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসেবে বড়। তাই লেখক বলতেছে এই জীবনটা আমার আহামরি বয়স হয় নাই। আর এখানে গুণের হিসেবে বড় এই প্রসঙ্গটা কেন আনা হয়েছে? কেননা এই 27 বছর বয়সে যতটুকু গুণ একটা পুরুষের থাকা দরকার সেটা এই ব্যক্তির মধ্যে নেই। কার কথা বলা হয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা এখনো স্পষ্ট না। তো গল্প কথক গল্প বলতে আরম্ভ করেছেন, ব্যাপারটা তাই। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়াছিল। এইখানে দেখো, এখানে কি বলা হয়েছে? তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ওকে, আমরা ধরে নিলাম কি মূল্য আছে সেটা গল্পকথক বলতে চাচ্ছেন। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। ভ্রমর কিন্তু সব ফুলে যায় না। এই কারণে লেখক এই কথাটা বলেছিলেন যে এই জীবনটা অনেকটা অতটা সুন্দর ফুলের মতো যেখানে ভ্রমর আসতে পেরেছিল। হ্যাঁ, এবং সেই পদক্ষেপে, হ্যাঁ তারপর কি বলা হয়েছে? এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া রয়েছে, গুটি ধরিয়া উঠিয়াছে। এইখানে দেখো, ফলের মতো গুটি মানে কি? ফলের মতো কখনো কিন্তু যেই গাছে ফল ধরে সেটা কিন্তু আলটিমেটলি ফলের মতো গুটি হয় না, সেটা ফুল থেকে গুটি হয়। তো এখন লেখক এখানে ফলের মতো গুটি বলতে বোঝানো হয়েছে একটা অপরিপক্ক অবস্থা। ঠিক আছে, সেটাই লেখক এখানে তাচ্ছিল্য করে বলেছিলেন, অপমান বা সমালোচনা করে এটা গল্পকথক বলছেন। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। এই যে গল্পটা আগের যে প্যারা ছিল সেখানে যে গল্পটা উদ্দেশ্য করা হয়েছে সেটাই বলতেছে, সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন, সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। তাই বলতেছে যে আমার এই গল্পটা ছোট হতে পারে, কিন্তু ইহার একটা সুন্দর মেসেজ এবং বড় সারমর্ম রয়েছে। এই ব্যাপারটা যাহারা বুঝতে পারেন যে না, ছোট গল্পের মধ্যেও বা ছোট কথার মধ্যেও অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে, তারা আমার এই গল্পটা, আমার এই কথাটা শুনে রস বুঝিবেন বা আনন্দ পাইবেন, কিছু একটা পাইবেন। এরপরে লেখক বলতে শুরু করেছেন, কথক বলতে শুরু করেছেন, কলেজে যতগুলা পরীক্ষা পাশ করিবার আমি সব চুকাইয়াছি। আমি আবারও বলছি, কলেজে যতগুলা পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। তার মানে পড়াশোনায় এই লোকটা ভালো। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছেন। তাহলে দেখো, এখন কথাটা হচ্ছে এইখানে কিন্তু লেখক যিনি গল্প বলছেন তিনি কিন্তু কোনো পরীক্ষাতে ফেল করেন নাই, নাম্বার ওয়ান। দুই নম্বরটা, অপরদিকে সে এটাও বলছে, ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করে দেন। তাই শিমুল ফুল তো দেখতে সুন্দর, ইটস ওকে, কিন্তু তাকে মাকাল ফলের সাথে কেন তুলনা করলো সেটা কিন্তু এখন প্রশ্নের বিষয়। বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন, তাকে বিদ্রূপ করা হতো। তাহলে দেখো, সে সবগুলো পরীক্ষা পাশ করার পরেও তাকে মাকাল ফল এই পণ্ডিত মশাই কেন বলতেন সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম যখন পণ্ডিত মশাইরা তাকে মাকাল ফল বলতেন, কিন্তু বয়সও হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখের আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেমন যেন অমন করিয়াই প্রকাশ পায়। তাই লেখক বলতেছেন যে আমার জীবনটা যেভাবে চলছে এইভাবে যদি আবার জন্মান্তর থাকে তাহলে এই ব্যাপারটা যেন আবারও পুনরায় ঘটতে পারে, যে পণ্ডিত মশাইরা
আমাকে মাকাল ফল আবারও বলছেন। তাই লেখক মানে নিজের এটা অনুশোচনা বোধ থেকে লেখক এই কথাটা বলেছেন। কেন অনুশোচনা বোধ সেটা আমরা দেখতে যাব আরকি। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। ভোগ করিবার সময় নিমেষ মাত্রও পায় নাই। প্রচুর টাকা অর্জন করেছেন, প্রচুর টাকা রোজগার করিয়াছেন, কিন্তু তিনি এটাকে ভোগ করতে পারেন নাই। যিনি গল্প বলছেন তার বাবার বর্ণনা এখন চলে আসছে। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। এখানে প্রথম অবকাশ মৃত্যু কিভাবে হয়? তার মানে তার জীবদ্দশায় তিনি রাত দিন প্রচুর পরিশ্রম করতেন। তাই বললেন মৃত্যুটাই ছিল তার প্রথম ছুটির ব্যাপার। এই যে অবকাশ মানে তো ছুটি, তাই বলছে লেখক মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। তিনি প্রথম ছুটি পাইলেন, তার আগ পর্যন্ত সারাটা জীবন তিনি পরিশ্রম করিয়া গেছেন। আমার তখন বয়স অল্প, মায়ের হাতেই আমি মানুষ। মা গরিবের মেয়ে, গরিবের ঘরের মেয়ে। তাই আমরা যে ধনী এ কথা তিনি ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। মানে মা ছিলেন গরিব ঘরের, এরপরে তার বাবা কিছু টাকা পয়সা রোজগার করলেন, ভালো টাকার পয়সা রোজগার করলেন। এখন মা, এই যে আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলিতে দেন না। তার মানে হচ্ছে সবসময় শো অফটা বেশি করেন, সেটাই বলছেন যে এটা ভোলা যাবে না। মানে শো অফের ব্যাপারটা আর কি, আমার এটা আছে আমার ওটা আছে, এই কারণে বলছেন যে আহ আমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, আমাকেও বারবার মনে করিয়ে দেন, এই তুই বড় লোক, হ্যাঁ তুই গরিব না, এই ব্যাপারটা আর কি। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। এখানে বলতেছে শিশুকালে আমি কোলে কোলে মানুষ। কোলে কোলে মানুষ বলতে একদম আল্লাদা আল্লাদা মানুষ হয়েছে। যেরকম আমাদের সমাজ এরকম আছে না, যে ও এটা পারবে না, ও ওটা পারবে না। ঠিক আছে, আমরা আমাদের সমাজে কিন্তু কিছু ছেলে মেয়েকে এভাবে অবদমিত করে রাখা হয়, যে ওটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এরকম করতে, এটাকে কোলে কোলে বলে। গ্রামের ভাষায় আল্লাদে বলে, হ্যাঁ, আল্লাদে আল্লাদে মানুষ করছে ব্যাপারটা। তাই তাই বোধ করি সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। তাই লেখক গল্প কথা বলতেছেন যে আমাকে এতটাই আল্লাহ দিচ্ছে যে আমাকে অপদার্থ বানায় রাখছে ব্যাপারটা। তাই আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি। হ্যাঁ, অন্নপূর্ণার কোণে গজাননের ছোট ভাইটি। এটা হিন্দু ধর্ম মতে ওদের যে গণেশটা রয়েছে সেই গণেশের যে ছোট্ট ভাইয়ের ব্যাপারটা, সেটা আর কি। আমার আসল অভিভাবক আমার মামা, যিনি গল্প বলছেন তিনি। তিনি আমার চেয়ে বড়জোর বছর কয়েক বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। ফল্গুর ফল্গুর বাড়ি, হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে, এটা বাস্তবে দেখাটা খুব কঠিন। সেটা হচ্ছে উপরে বালি থাকে, নিচেতে পানির প্রবাহ থাকে, সেই ব্যাপারটা আর কি। হ্যাঁ, এটা শব্দার্থ ঠিক অংশে দেখবা আছে। তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গণ্ডূষ পাইবার রস পাইবার জোড়ায়। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। একটা জিনিস চিন্তা করো, এখানে কি বলছে? এই কারণে কোনো কিছুর জন্যে কোনো ভাবনা ভাবিতে হয় না, কিন্তু এইখানে যিনি গল্প বলছেন তিনি যতগুলো পরীক্ষা রয়ে আছে সবগুলো সে পাশ করেছেন, কিন্তু এখানে এসে তার মামাই তার দায়িত্ব নিচ্ছেন। ব্যাপারটা কিন্তু অপমানজনক একটা ছেলের জন্য। কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খায় না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাটও নাই। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাটও নাই মানে হচ্ছে তিনি এমনিই ভালো মানুষ, তাই আর কি। আর খারাপ মানুষ তো অনেক কিছু ত্যাগ করতে হয়, সেটা হলো এই ভদ্রলোকটার নেই, দরকার নেই, তিনি এমনি ভালো মানুষ। তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। তাই এখানে বলতেছে যে মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, কেননা আমি আগেই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার কোনো ক্ষমতা আমার নাই। তাই বলতেছে তিনি মা এবং তার মামাকে এতটাই ভয় পান যে তাদের আদেশ অমান্য করতে সে অসম্ভব। অন্তঃপুরের শাসনে, অন্তঃপুর মানে বাড়ির শাসনে, নারীদের যে শাসন সেটা, অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি।
যদি কোনো কন্যা স্বয়ংবরা হন, কন্যা স্বয়ংবরা বলতে বোঝানো হয়েছে স্বয়ংবরাটা ওই যে ইয়াতে কি বলা হচ্ছে, যেই নারীরা নিজেদের স্বামী পছন্দ করতে পারে, ক্ষমতা রাখে, সেটা হচ্ছে স্বয়ংবরা। তাই বলতেছেন যদি কোনো নারী এরকম হয় যে নিজের স্বামী পছন্দ করবেন, তো সেই ক্ষেত্রে আমাকে তিনি নির্দ্বিধায় পছন্দ করতেই পারেন, তাই বলতেছেন। তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। সুলক্ষণ কোনটি? এই যে অন্তঃপুরের শাসন চলিবার যে সুলক্ষণটা, সেটা হচ্ছে সুলক্ষণ বলতেছে গল্পকথক। অনেক বড় ঘর হইতে সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, হ্যাঁ, আমি আবার বলছি, অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। তাই বলতেছে যে আমার মামা হচ্ছে আমার সবকিছু করবেন। তো বড় ঘর থেকে বিয়ে আসার পরেও আহ, এগুলো নিয়ে অনেক কথাবার্তা চলছিল। তাই তার মামা যে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, এই কথাটা কেন বলা হয়েছে, এটাও কিন্তু একটা আত্মসমালোচনা করে, মানে এটা ব্যঙ্গাত্মক করে বলা হয়েছে। ধনীর কন্যা তার পছন্দ নয়, মামার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে, সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। মাথা হেট করিয়া, মাথা নিচু করিয়া থাকবে সবসময়। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায়। তার বলতে তার মামার। এই মামা কি বলতেছে? এই মামা বলতেছে যে তার ভাগিনাকে বিয়ে দিবে, সে যে কন্যার সাথে, সেই কন্যা সবসময় মাথা নিচু করে থাকবে, এমন গরিব ঘরের হতে হবে। অপরদিকে এই যে যে গরিব ঘরে আসলো, অসুবিধা নেই, কিন্তু এই গরিব ঘরের আবার টাকা থাকা চাই। লেখকের মামার লোভের অবস্থাটা দেখো। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। কসুর মানে হচ্ছে সে টাকা দিতে কখনোই দ্বিতীয়বার ভাববে না কিংবা কৃপণতা করবে না। আবার দেখো এখানে কি বলছে, একেতে সে গরিব ঘরের মেয়ে চান, ধনী তার পছন্দ নেই, কিন্তু যে টাকা দিতে আবার কোনো কৃপণতা করবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ এই যে যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। হ্যাঁ, তাই বলতেছে যে যাকে আমরা প্রচুর পরিমাণে শোষণ করব, যার কাছ থেকে আমরা এই টাকা পয়সা এগুলো নিব, হ্যাঁ, এখন এগুলো নেওয়ার পরে বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে, হ্যাঁ, বিশেষ খাবারের পরিবর্তে বাধাই হুকা তামাক দিলে যাহার নালিশ কাটিবে না। তার মানে আসে, তা এই কথাটা দ্বারা খুব তাচ্ছিল্য, মেহমানকে খুব তাচ্ছিল্য করে বোঝানো হয়েছে যে আমরা এই ভালো খাবারের পরিবর্তে আমরা যদি একটু ধূমপান করাই দিই, তাহলে সে খুশি থাকিবে, এটা নিয়ে কোনো নালিশ করবে না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। এখানে কিন্তু মামার পরিচয়টাও কিন্তু গল্পকথক দিয়ে দিয়েছেন। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, হে ওহে, মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে। খাসা মানে হচ্ছে একদম যার ভিতরে কোনো ভেজাল নাই। কিছুদিন পূর্বেই এমএ পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে, ছুটি ধু ধু করিতেছে। তার মানে আমার কোনো কাজ কাম নাই। আমি কিছুদিন পূর্বে এমএ পাস করিয়াছি। পরীক্ষা নাই, উমেদেরি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা, বাহিরে আছেন মামা। তাই বলতেছে আমার জীবনটা এরা দুইজনে চালাচ্ছেন। এই অবকাশের মনোভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, তার রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। এবার বড় হয়ে গেছেন, বিয়ে করতে হবে, এই কারণে আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়ে দেখো, মামার কাছে কথাটা উপস্থাপন করে দেখো, ওটাকে বলা হয়েছে। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়। হ্যাঁ, এখানে কিন্তু প্রশ্ন থাকে যে আসর জমাতে অদ্বিতীয় কে, তাহলে হচ্ছে মাথায় রাখবা, এগুলো সব কায়দা রাখবা। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকেই উঠিল। মেয়ে যে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর,
কাহার কাছে গুরুতর? মামার কাছে গুরুতর, ঠিক আছে। বাপের অবস্থা বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল বলতে হচ্ছে তার প্রচুর অর্থ সম্পদ ছিল সেটা। আহ এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য বাকি আছে। ওই যে বলা হয়েছিল না, সম্পদশালী লক্ষ্মীর মঙ্গল ঘট, ওই ঘটের সামান্য কিছু আছে আর কি, এটাই বলা হচ্ছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। ভারতের অন্য এক অংশ পশ্চিম, সেই পশ্চিম দিকে। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। তার মানে এখন এখানে বলা হচ্ছে, দেখো মেয়ের বয়স যে 15, এটা মানে কি বলবো, এটা বলেও এটা কিন্তু এখন এখানে একটা ব্যঙ্গাত্মক করা হয়েছে যে মাত্র 15 বছর বয়সে, মানে অনেক বড় হয়ে গেছে ব্যাপারটা সেটাই, যে 15 বছর বয়সে বিয়ে দেবে, তাও আরো বেশি কিছু দেবে না, তাই বলতেছে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল, মানে মন খারাপটা আবার হয়ে গেল। বংশে তো কোনো দোষ নেই, বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুকে ভাঙ্গা পণ। বরের হাট মহার্ঘ মানে হচ্ছে যেটা পাওয়া যাচ্ছে না, তাহার পরে ধনুক ভাঙ্গা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। তার মানে মেয়ের বয়স যদি 15, আমরা ধরে নিচ্ছি আরো 3-4 বছর আগে থেকে মেয়ের জন্য বিয়ে দিচ্ছে। তৎকালীন সময় তো 12, 13, 14 বছরের বয়সেই মেয়েদেরকে দিয়ে দিত, সেটাই আর কি। যা হোক, হরিশের সরস রসনার গুণ আছেন। আমার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছেন, সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়াই জানেন। আন্দামান দ্বীপ। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন্ননগর পর্যন্ত গিয়াছিলেন। মামা যদি মনু হইতেন, তবে তিনি হাবলার পুল পার হওয়াটাকে তাহার সংহিত একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব। সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। কেন? লেখক নিজেই তো তার মামার উপরে নির্ভরশীল, এই কারণে। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল, সে আমাদের বিনু দাদা। মাথায় রাখবে, ধর প্রথমে আমরা হরিশের নাম পেয়েছি, তারপরে পেয়েছি হচ্ছে বিনু দাদা। তা হরিশ হচ্ছে তার বন্ধু, আর বিনু দাদা তার হচ্ছে পিসতুত ভাই, আমার পিসতুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনু দাদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। তাই বলতেছে যে এই মেয়ে তো মন্দ না, বরং খাঁটি সোনা। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট। অত্যন্ত আট কথাটা বলা হয়েছে, মানে তিনি খুব বেছে বা চিন্তা করে কথা বলেন এই বিনু দাদা, এই কারণে বলা হয়েছে বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। তার মানে হচ্ছে সাধারণ মানুষের কাছে যেটা খুব ভালো, সেটা হচ্ছে বিনু দাদার কাছে আহ, মোটামুটি চলে। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। তাই এই কথাটা বলারটা কারণটা কি? এই কথাটা বলার কারণটা হচ্ছে যে দেখো, মানে গল্প কথা খুশি হয়ে গেছেন তিনি। কেন খুশি হয়েছেন? বিনু দাদাই এমনি অল্প কথা বলেন, তো সেই ক্ষেত্রে তিনিই বলেছেন খাঁটি সোনা, তাহলে সে তো আরো উপরে। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে ওপারে হবে। মানে এই যে শম্ভুনাথ বাবু কন্যার পিতা, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলে আগে তার উপরে চোখ পড়িবার মতো চেনা। তার মানে দেখতে শুনতে ভালো। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ।
যে দুটি একটি কথা বলেন, যেন তাহাতে পুরো জোর করিয়া দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতে ছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো যে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। ওই যে মামা তার বলতেছে যে আমাদের এই সম্পত্তি আছে, আমাদের ওটা আছে, ইত্যাদি ইত্যাদি এরকম। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হু হা কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ দেখিয়া ভাবিলেন, একটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই। বিহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। এই যে আগে কিন্তু বলা হয়েছিল যে আমরা যেখানে আমাদের ছেলেকে বিয়ে দেব, সেই পরিবারটা কিন্তু কথা বলতে পারবে না, ব্যাপারটা এরকম হতে হবে, সবসময় কন্যাটা মাথা হেড করিয়া থাকিবে। তাই এখন যখন শম্ভুনাথ বাবু আর এই গল্পকথকের মামার সাথে কথা বললেন, তখন দেখা গেল যে হ্যাঁ, তারা যেটা চিন্তা করেছেন এই সোমনাথ বাবু সেটাই। তো এখন বলতেছে যে ঠিক আছে, তো বিহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকার দরকার নেই, তেজ তো নেই, তাহলে ব্যাপারটা ভালো। তাই অতএব মামা মনে মনে খুশি হইলেন। সোমনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন। হুম, সংক্ষেপে উপর হইতে মানে তখন তারা হয়তোবা কোনো খাট বা চৌকির উপরে বসা ছিল। তা ভদ্রতার খাতিরটা হচ্ছে যে মেহমান যিনি আসবেন তাকে কিন্তু বাসার শেষ পর্যন্ত দিয়ে আসা। কিন্তু এখানে গল্পকথকের মামা সেই ভদ্রতাটা দেখালেন না। আর এই না দেখানোর পিছনে কারণটা হচ্ছে সে যে ছেলের পক্ষ ১ নাম্বার ২ নাম্বার, সে কিন্তু একটু আগে বারবার বইটা বোঝাতে চাচ্ছিল যে আমাদের যে সয়-সম্পত্তি আছে সেটা শহরের কারো থেকে কম নয়। এইসব ব্যাপারটা দিয়েই লেখকের মানে গল্পকথকের মামার মনের মধ্যে এক ধরনের মানে অহংকার কাজ করে। তাই বলতেছেন যে তাহাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে সামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন। তার মানে মামা যেটা সিদ্ধান্ত নেন সেটাই সঠিক হয়। তিনি খুব চালাক, তিনি খুব জ্ঞানী, এই ব্যাপারটাই তিনি চিন্তা করেন। কথাবার্তায় কোথাও তিনি ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরেও গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাঁধাবাঁধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানতাম না দেনা পাওনার কি স্থির হইল। লেখক আবার যার বিয়ে তার কোনো খোঁজ খবর নাই এখানে। লেখক এগুলো কিচ্ছু জানে না, অথচ এই পাশে যৌতুকের প্রথার একটা ভালো আহ, ঢাকঢোল পিটিয়ে কাজ চলতেছে। মনে জানিতাম এই স্কুল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সেই অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোন সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, একেবারেই ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিবে। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাচুক আর যে মরুক, প্রচন্ড রকম কঠিন কথাটা কিন্তু ইহাতে যে বাচুক আর মরুক। তার মানে তার মামার চরিত্রটা এতটাই কঠোর যে তিনি যেটা বলবেন সেটাই। মেয়ে পক্ষে কতটুকু দিতে পারবে না দিতে পারে সেটা ব্যাপার না। হ্যাঁ, সেটা কিভাবে দিবে সেটাও ব্যাপার না, সেটাও দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে এটাই যে তার কাছে পণ চাওয়া হয়েছে, সে দেবে। ব্যাপারটা তাই, হ্যাঁ। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদম শুমারি করিতে হইল, কেরানি রাখিতে হইল। তার মানে ছেলে পক্ষ ওই মেয়ে পক্ষের দিকে যাচ্ছে। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সে কথা স্মরণ করিয়াই মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। তার মানে এত লোক নিয়ে গেছে, এখন মানে প্রথমে ওদের চিন্তা ভাবনা যে মেয়ে পক্ষকে আমরা একটা শিক্ষা দেবো, কিংবা মেয়ে পক্ষকে আমরা অনেক ক্ষতির মুখে ফেলবো। হ্যাঁ, তাই এখন এটা নিয়ে মামা আর তার যে মায়ের মধ্যে খুব হাসাহাসি যে ওরা এটা কষ্ট পাবে, এই সেই, ঠিক আছে, কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে, এই ব্যাপারটা। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি, যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহে বাড়িতে গিয়া উঠিলাম।
আংটিতে হাড়েতে জড়ি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তার মানে এই গল্পকথকে প্রচুর স্বর্ণালঙ্কার দিয়ে আনা হয়েছে। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত, সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। তার মানে এটা দেখানোর জন্য ওরা কিন্তু বারবার শো অফ করতে পছন্দ করে গল্পকথকের পরিবার। তাই বলতেছে যে আমাদের মানে এই বাড়ির জামাইয়ের যে কত মানে টাকা পয়সা, এই ব্যাপারটা দেখাইতে হইবে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীর জায়গা সংকুলান হওয়াই শক্ত, তার মানে ছোট জায়গা। তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের, তার মানে খুব হাই প্রোফাইলের আয়োজন করেন নাই শম্ভুনাথ বাবু। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহা ঠান্ডা, তারপরেও শম্ভুনাথ বাবু চুপচাপ ছিলেন। ব্যাপারটা হচ্ছে তাই, এই কারণে বলা হয় যে ঠান্ডা। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশ কালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাসে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বড় কর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এর একটা এসপার ওসপার হইত। তার মানে এখানে বোঝানো হয়েছে যে এই যে মধ্যম রকমের আয়োজন, এই আয়োজনটার পরে এই বাড়িতে ঢুকে এই যে গল্পকথকের মামা তিনি কি করলেন, তিনি হচ্ছে এটা নিয়ে একটু মন খারাপ করলেন এসে। তো এখন এটা এই যে উকিল ভদ্রলোকটা ছিল, চাদর বাঁধা টাক, তারপরে হচ্ছে মেষ কালো, ইনি খুব হাত জোড় করিয়া বললেন যে কিছু মনে করবেন না, এই সে ঠিক আছে, মানে খুব করলেন, ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা তিনি দেখালেন। বাট সোমনাথ বাবু খুব ঠান্ডা মাথায় ছিলেন। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না। কিছুক্ষণ পরে শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে। তার মানে ডাকতেছে তাকে, গল্পকথককে। ব্যাপারখানা এই, সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহায় তাকে গহনায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওদাগ, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করিলে চলিবে না। সেজন্য বাড়ির শেখরাকে শুদ্ধ করিয়া সঙ্গে বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। শেখরা মানে হচ্ছে স্বর্ণকার, যারা সোনা সম্পর্কে যে গহনা বানায় তারা। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে এবং শেখরা তার দাড়িপাল্লা, কষ্টি পাথর প্রভৃতি লইয়া মেঝে বসিয়া আছেন। সোমনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। মামা বলিলেন, ও আবার কি বলবে? আমি যা বলিব তাই হইবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক। উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই? মানে হচ্ছে যিনি বিয়ে করবেন তাকেই বলতেছেন যে তোমার কিছু বলিবার নাই। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি। এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে? ও সভায় গিয়ে বসুক। সভায় মানে হচ্ছে বিবাহের যে জায়গাটা সেখানে। শম্ভুনাথ বললেন, না, সভায় নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছা বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। শেখরাকে গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই। এমন সোনা এখনকার দিনে
ব্যবহার হয় না। তার মানে খুব ভালো সোনাই কিন্তু শম্ভুনাথ বাবু মেয়ের জন্য রেখেছিলেন। এই বলিয়া সে মকরমুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। মামা তখনই নোট বইয়ে গহনাগুলোর ফর্দ টুকিয়া লইলেন, পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন সোনা যে পরিমাণ দেবার কথা, এগুলি সংখ্যায়, দরে এবং ভারে অনেক বেশি। তার মানে হচ্ছে ওরা যে পণের হিসাবটা করেছিল তার থেকে অনেক বেশিটাই শম্ভুনাথ বাবু রেডি করেছেন। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। শম্ভুনাথ সেইটা শেখরার হাতে দিয়া বলিলেন, এইটে একবার পরখ করিয়া দেখো। শেখরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দিন। হুম, মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়ায় কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন, এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম, যাও, তুমি সবাই গিয়ে বসো গে। শম্ভুনাথ বলিলেন, না, এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? শম্ভুনাথ বাবু বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের। লোকটি মানে হচ্ছে যে শম্ভুনাথ বাবু নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। তার মানে একটু জেদি স্বভাবের আছে। মামাকে উঠিতে হইল। বর যাত্রীদেরও আহার হইয়া গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষ। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়ায় সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া, তার মানে কোনো দাম দিলেন না, উপেক্ষা করিয়া আমার দিকে তাকিয়া চাহিয়া বলিলেন, তুমি কি বলো? বসিয়া যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপ মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। তখন শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। এখন তবে? মামা বলিলেন, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। শম্ভুনাথ বলিলেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। গাড়ি বলিয়া মানে আপনাদের বিদায় সময় হয়ে গেছে আর কি। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রহিলেন। শম্ভুনাথ বলিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাহাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক মনে করিলেন না। এই যে পয়েন্টটা, লেখক কিন্তু গল্প কথক কিন্তু এখন বলতেছেন যে তাকে কিন্তু কোনো সোমনাথ বাবু কিছুই বলতে চান নাই, কোনো কথা জিজ্ঞাসা করেন নাই, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কি হই নই। তার মানে যিনি বিয়ে করবেন তিনি এই ব্যাপারে কিছুই না। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠনে ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বর যাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না। অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল, সন্ধান পাওয়া গেল না। তো এই পর্যন্ত অনুপমরা এবং অনুপমের মামা মানে অনুপমের যে বিবাহের আয়োজন ছিল, বরযাত্রী যেটাকে বলে, তারা কিন্তু চলে আসছে, তাই না? অপমানিত হয়ে চলে আসছে। শম্ভুনাথ কিন্তু তাদেরকে এক প্রকার অপমান করেই পাঠিয়েছেন, কেননা বিয়ে করেন নাই, অথচ বরযাত্রীরা খাওয়া দাওয়া করে চলে আসছে।
এরপর যেটা হচ্ছে, বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গুমর। হ্যাঁ, মানে এত গুমর বলতে বোঝানো হচ্ছে এতটা ভাব, এত দেমাগ, সেটা আর কি। কলি যে চারপোয়া হইয়া আসিল, কলি হচ্ছে খারাপ সময় সেটা। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে ধ্যান কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মধ্যে নাই, তার শাস্তির উপায় কি? আমরা কিন্তু দেখেছি শম্ভুনাথ বাবু, মানে কল্যাণীর বাবা, তিনি কিন্তু অত্যন্ত আত্মসম্মান আত্মসম্মান বোধে আলা একটা মানুষ। তাই এখানে বলছেন অনুপম, মানে গল্প কথক যে, তার নামটা অনুপমই আসবে। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার নেই, তার শাস্তির উপায় কি? এখন আপনি তো একটা মেয়ের বাবাকে সর্বোচ্চ কি ভয় দেখাতে পারেন মেয়েকে নিয়ে? যে আপনার মেয়ের বিয়ে হবে না, কিন্তু এই ভয়টাও তো শম্ভুনাথ বাবু পাচ্ছেন না, তাহলে আপনি তাকে কিভাবে শাস্তি দেবেন? মুখ সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ হতে আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্রীরা এই বলিয়া কপাল থাপড়াইতে থাপড়াইতে লাগিল যে, বিবাহ হইল হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাকযন্ত্রটা হচ্ছে পাকস্থলী। পাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। গোল করিয়া মানে হচ্ছে এখানে গোল করে বসা না, লোকজনের সাথে আলাপ আলোচনা করা সেটা। হিতৈষীরা বুঝিয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহাও পুরা হইবে। এখানে তামাশার যেটুকু বাকি আছে তাহাও পুরা হইবে মানে কি? যে বলবে যে আপনি নিজে স্বর্ণ দিয়েছিলেন ২ নম্বরই। আবার আপনি সেকরা নিয়ে গিয়েছিলেন, স্বর্ণের চেক করবেন। আবার আপনার যে ভাগিনাকে কিন্তু ফেরত দেওয়া হয়েছে। তাই এটাকে বলতেছিল তামাশা। যে আপনি মান সমান বাকিটুকু যাবে। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়া ছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তাত দিতে দিতে এইটেই কেবল কামনা করিতে লাগিলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল, যেটা রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। এই যে হচ্ছে নামটা, নামকরণ আর কি। হ্যাঁ, অপরিচিতা। অপরিচিতা বলতে এখন তাহলে লেখক কাকে বোঝানো হচ্ছে? লেখক বোঝাচ্ছে এখানে মূল যে চরিত্র রয়েছে, অন্যতম যে চরিত্র রয়েছে, সেই চরিত্রের সাথে তো এই ভদ্র মেয়েটার পরিচয় হয় নাই। হ্যাঁ, এই কারণে এটাকে বলা হচ্ছে অপরিচিতা। অপরিচিতের পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভেতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পায়, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। মানে এটা এখন এখানে লেখক যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ওদের আয়োজন তো সম্পূর্ণটা শেষের দিকে ছিল। হ্যাঁ, আহ, বিবাহ হবে, আয়োজন সম্পূর্ণ শেষের দিকে, কিন্তু এক মুহূর্তে সেই দূরত্বটা বাড়িয়ে গেল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়ায় তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়াছিল। এখানে বিনু দাদার ভাষা অত্যন্ত সংকীর্ণ কেন? আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম বিনু দাদা বলেছিল যে খাসামে। তো গল্পকথা বলেছিল বিনু দাদা তো খুব হিসাব করে কথা বলেন। তারপরে বিনু দাদার আমাদের কাছে যেটা সবচেয়ে ভালো, বিনু দাদার কাছে সেটা এক ধাপ নিচে মানানসই। আর সেই বিনু দাদা এই মেয়ে সম্পর্কে বললেন মেয়েটা অত্যন্ত ভালো, খাসা মেয়ে। তাহলে সে মেয়েটা কি না হইতে পারে? এখানে বলা হচ্ছে বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ।
বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি। সমস্ত সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। সে বাড়িতেই এই গল্পকথকের মনটা সে বাড়িতেই রয়ে গেছে। হরিশের কাছে শুনিয়াছি, মেয়েটিকে আমার অটোগ্রাফ দেখানো হইয়াছিল। পছন্দ করিয়াছে বইকি, না করিবার তো কোনো কারণ নেই। আমার মন বলে সে ছবি তার কোনো এক বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটা খুলিয়া দেখে না? যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপর কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? গল্পকথা এটাকে কল্পনা করতেছে। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না? দিন যায়, একটা বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। এদিকে আমি শুনিলাম মেয়ে নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশ, পুলক মানে হচ্ছে আনন্দ, শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা, তোর কি হইয়াছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই হয়নি তো বাবা। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে কুড়ির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণ আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। গল্পকথক বলতেছেন এটা কাদের দ্বারা? আমাদের দ্বারা। কিন্তু গল্পকথক এই ব্যাপারটা সম্পূর্ণ কল্পনা করতেছেন। তারপরে তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দল বল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসিগে। তারপরে তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে সে দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর, আর সবাই তার ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে তারপরে আমার কথাটি ফুরাইল। তা এই লাইনটা হচ্ছে, এই প্যারাটা হচ্ছে গল্পকথকের সম্পূর্ণ কল্পনা। গল্পকথক চাচ্ছেন যে এই আমাদের যে ঝামেলাটা হয়েছিল অপরিচিতার সাথে, সেই ঝামেলাটা মিটমাট হয়ে যাক। তো ঝামেলা মিটমাট হলে তো গল্পকথক এই চিন্তা ভাবনাগুলো করছেন যে এটা হতে পারে। তো সেই জিনিসটাই হচ্ছে গল্পকথক এখানে বললেন। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমারই লেখা শেষ করিয়া দিই। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। গল্পকথক কোথাও যেন যাচ্ছেন। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপরেই তার ভার, আমার উপরে ভার ছিল, ভার বলে দায়িত্ব ছিল। কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই, মানে এলাকা ছেড়ে উনি যেতে চান না। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত।
আর সবই অজানা অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা? দ্বীপ মানে হচ্ছে ওই যে বাতি থাকে না সেগুলা। দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটাকে যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহুদূরে তাহাই দেখাইতেছে। মানে আলো দেখাচ্ছে যে তুমি এটা দেখো নাই, এটা হচ্ছে আলো দেখায়। আর ঠিক তেমনি ভাবে আলো দেখাচ্ছে তুমি সামনে দেখো, তুমি এখনো ওইখানে যাও নাই, সেটাই আলো দেখাচ্ছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছিলেন। আলোর নিচে সবুজ পর্দা টানা। তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তকে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে, তাহারা যেন স্বপ্ন লোকের ওলট পালট আসবাব। সবুজ প্রদেশের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এই যে লাইনটাকে দেখো, এই যে লেখক কিন্তু এই এত ব্যস্ততার মধ্যে, এত ঘুমের মধ্যেও, হ্যাঁ, এই লাইনটা তার মাথায় বাজিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এই কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম। কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল। গাড়ি চলিল। আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপর আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই। টলে নাই মানে হচ্ছে পাপড়ি খসে পড়ে নাই, সেটা বলা হচ্ছে টলে নাই। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোঁয়া আছে, গাড়িতে জায়গা আছে। ওই যে প্রথমে শুনেছিল না, এদিকে আয় শিগগির আয়, গাড়িতে জায়গা আছে, সেটা আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকে যে কা- কাকে কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলে যে চেনার আর অন্ত নেই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, শীঘ্র আসিতে ডাকিয়াছে, শীঘ্রই আসিয়াছি, এক নিমেষেও দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায়। ওই যে কণ্ঠ শুনেছে, জায়গা আছে। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মের সাহেবদের আর্দালি দল মানে হচ্ছে ওই যে এর খাঁটি বাংলায় চাটুকার দল বলে না, রাজনীতির যেরকম থাকে সেরকম। আর্দালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরে গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়। দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন,
আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম। সে আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোঁয়া। জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। গল্পকথক কিন্তু এই যে মাঝে মাঝে দেখবা কিছু লাইনে ওরা ও নিজেকে কিন্তু অপদার্থ হিসেবে প্রমাণ করছে। এই যে আর একটা লাইন বলেছে, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রহিল। গ্রাহ্যই করিলাম না। তারপরে কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে। তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম। তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম। দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটুকু ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই, মানে কোনো কঠিন কাঠিন্য না, একদম স্নিগ্ধ। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির ওপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে দু তিনটি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। ওই যে মেয়েটি সঙ্গে কতকগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয় তার 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যেন এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধাকণ্ঠের কোন সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয়, তাহাকেই শোনে। তাহাদের হৃদয়ের ওপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। তার সে উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই তরুণেরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। তা বিশ্বব্যাপী বিস্তার বলতে বোঝানো হচ্ছে এখানে যে গল্পকথকের যে চারদিকের অবস্থা, সে চারদিকে খালি এটাই শুনতেছে, জায়গা আছে। ওই যে সুধা কণ্ঠ, স্নিগ্ধ কণ্ঠ, এই ব্যাপারটা আর কি। পরের স্টেশনে পৌঁছিতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানা মোট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই জানা একমোট চাহিয়া লইতে পারিলাম না। তাহা বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না। মানে লেখক বলতেছে আমি যদি সেখানে একটু নিচু হতাম তাহলে কি এমন ক্ষতি হতো। মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না, অথচ ইহাকে বেহাইয়া বলিয়াও ভ্রম হয় নাই। তার মনে হইল এই মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় না। মা হঠাৎ কারো সঙ্গে আলাপ করিতে পারেন না।
মানুষের সঙ্গে দূরে দূরে থাকায় তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। এমন সময় গাড়ির একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সে জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নাই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুখানা টিকিট গাড়ির দুই বেঞ্চের শিওরের কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এই গাড়ি এই দুই বেঞ্চ আমার আগে হইতেই দুই সাহেবের রিজার্ভ করিয়াছেন, আপনাদিগকে অন্য গাড়িতে যাইতে হইবে। এটা লেখককে বলতে গল্পকথককে বলতেছেন। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হেঁদিতে বলিল, না, আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রোখ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই। ওই যে রেল কর্মকর্তা তিনি, কেননা ওইখানে ওই যে ইসের বড় ফৌজের সাহেব যাবেন, এই কারণে। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গেল। মানে মেয়েটি কোনো রকম কাবু হয় নাই। ইংরেজি স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিলেন। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া দুই চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না, আপনি যাইতে পারবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগে হইতে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুটিয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আর্দালির সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে গিয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দল বল লইয়া আবার এক পন্তন চানামোট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটু হিন্দুস্থানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তাহার নাম শম্ভুনাথ সেন। তারপরে সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছে। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম, কেন? সে বলিল, মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ! এই পক্ষেও মাতুল আছে নাকি? তারপরে বুঝি এই পক্ষে মাতুল আছে নাকি কেন বলছে? ওই যে এই লেখক গল্পকথক ওর তো ওর মায়ের কথা ছাড়া মামার কথা ছাড়া চলাচল করে না, এই কারণে সেটা বলছে। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙ্গার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে, কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো অপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, সে যে আমার চির জীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না।
আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে? নিশ্চয় আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এইখানে আছি, কানপুরে আছে কিন্তু, হ্যাঁ। দেখা হয় সেই কণ্ঠ শুনে, যখন সুবিধা পায় কিছু তার কাজ করিয়া দেই। আর মন বলে, এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। গল্পকথক ছিলেন অনুপম, আর এখানে নায়িকা রয়েছেন কল্যাণী। তো আমরা মেন চরিত্রগুলো দেখেছি। মেন চরিত্রের গল্পে অনুপম যিনি গল্পকথক ছিলেন, তারপর হচ্ছে যে মেয়ে ছিল তার নাম ছিল কল্যাণী, বাবা ছিলেন শম্ভু আছেন, আর ওই পাশে হলো মামা আছেন, তাই না? তো এই ছিল হচ্ছে গল্পের সারমর্ম। এখানে সর্বশেষ লেখক যেটা বোঝাতে চাচ্ছেন যে একটা মেয়ে কতটা আত্মসম্মান বোধ হলে এইভাবে ঘুরে দাঁড়াতে পারে। আর একটা ছেলে, আর ব্যাপার যেটা সেটা হচ্ছে শেষ পর্যন্ত সেই ছেলেটাও বুঝে যে তার সীমাবদ্ধতা কতটুকু দরকার ছিল। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।